হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা পড়বো শোন একটি মুজিবের থেকে। এটি আমাদের লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। আজকে আমরা এ বিষয়ে পড়বো, কিন্তু এ বিষয়ে আরেকটু বর্ণনা আমাদের জানা উচিত যে এই গানটার কতটা পপুলারিটি, এটা কিভাবে কি হয়েছিল। আসলে এই যে শোনা একটি মুজিবের থেকে, এটা লেখা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদারের, কিন্তু এই যে লেখা গান, এটা আসলে একটা গান। তো এই গানটা যখন গাওয়া হয়, গানটা গেয়েছিল হচ্ছে লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। তো তিনি হচ্ছে গানটা গেয়েছিল। তারপরে কি হলো, এই গানটা অনেক হিট করে আর কি, মানে অনেক জনপ্রিয়তা লাভ করে। তো এটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করার কারণে এই গৌরী প্রসন্ন মজুমদার এটাকে ইংরেজিতে অনুবাদ করে। হ্যাঁ, তো ইংরেজিতে অনুবাদ করে, আর সেই ইংরেজিতে অনুবাদ করার পরে সেটা সেটা এভাবে হয়েছিল যে এটার নাম হয়েছিল দ্য ভয়েস অফ নট নান বাট মিলিয়ন মুজিবার্স সিঙ্গিং। তো এটা হচ্ছিল ইংলিশে। আর এই ইংলিশে অনুবাদ করার পরে সেই ইংলিশ অনুবাদটা গিয়েছিল শিল্পী কবরীনাথ। তো এই বিষয়ে আমরা একটু জেনে নিলাম যে গানটা সম্পর্কে। আর এখন আমি কবিতার প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা অবশ্যই বুঝে নিও। না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে আমি আবার বুঝিয়ে দিব। আর অবশ্যই আগে একটু বলে রাখি, সবাই সাবস্ক্রাইব করে ফেলো। যারা চ্যানেলে নিউ, অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো আমার চ্যানেল নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করে দিও। চলো শুরু করি। এখানে বলতেছে, দেখো, শোনো বা শোন একটি মুজিবের থেকে। এখন মুজিব বলতে আমরা কাকে বুঝি? মুজিব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝাচ্ছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল বাঙালিদের স্বাধীনতার ক্ষেত্রে আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল ছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তাকে মুজিব হিসেবে বলা হচ্ছে। তো বলছে লক্ষ মুজিবের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি। তার মানে হচ্ছে, দেখো, বলতেছে যে একাত্তরে বঙ্গবন্ধু, হ্যাঁ, একাত্তরে অর্থাৎ 1971 সালে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বানের মধ্য দিয়ে লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। মানে কি, মানে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে স্বাধীনতার যে আহ্বান জানিয়েছিল, এই আহ্বানে লক্ষ লক্ষ বাঙালি সাড়া দিয়ে তার যেন তার সাথে মিলিত কণ্ঠে স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। তো সেটা বলতেছে যে লক্ষ মুজিবের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি। তারপর বলছে আকাশে বাতাসে ওঠে রনি, অর্থাৎ রণধ্বনি যেটাকে আমরা বলি। আর বাংলাদেশ আমার বাংলাদেশ। তারপর বলছে সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার। হ্যাঁ, তো এই যে ছিল আমাদের সেই সবুজের বুক চেরা মেঠো পথে। মেঠো পথ মানে হচ্ছে মাঠ জাত, হ্যাঁ, মানে মাঠ, মাঠ জাত। তার মানে মেঠো পথ মানে যে মাঠ জাত যেটা। তো সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। এটাকে সোনার, অর্থাৎ বাংলাকে সোনার খনির সাথে তুলনা করা হচ্ছে। আর বলা হচ্ছে যে সবুজের বুক চেরা, এখন বাংলা সবুজ শ্যামলে সুফলা, তাই তো? তো বাংলাদেশের প্রকৃতিটাই এমন টাইপের। এখন বলতেছে আবার যে যাব ফিরে, মানে এই যে স্বাধীনতা, পরাধীনতা শৃঙ্খলকে মুক্ত হয়ে, অর্থাৎ পরাধীনতা থেকে আমরা মুক্ত হয়ে আবার সেই স্বাধীনতার পথে ফিরে যাওয়ার কথাটা বলা হচ্ছে। আর একটু এই আমাদের বাংলাদেশ বা বাংলা সম্পর্কে একটু সৌন্দর্য বিষয় বলা হচ্ছে। আর যে সুনাম বিষয়, যেমন এই যে শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। এখন বাংলার যে শিল্পে কাব্যে প্রত্যেকটাতে এমন এমন সুখ্যাতি রয়েছে, যেটা আর কোনো আছে কিনা আমি জানি না, কিন্তু হচ্ছে এটাকে সোনার খনির সাথে তুলনা করছে। অর্থাৎ বাঙালির যে সুখ্যাতি বিষয়, এছাড়াও সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, এগুলো আর কি এই প্যারাটাতে বোঝাচ্ছে। তারপর বলছে বিশ্বকবির সোনার বাংলা। এখন আমরা আমরা সেই গানটা শুনেছি না, আমাদের এই যে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, যেটা আমার সোনার বাংলা, এটা কিন্তু বিশ্বকবির লেখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে আমার সোনার বাংলা গানটা, এটা দেশাত্মবোধক গান। তো আমাদের দেশে কি করা হয়, জাতীয় সঙ্গীত হিসেবে খ্যাত। আর এটা প্রথম 10 লাইন আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে থাকি। তো এখানে কি সোনার বাংলা, অর্থাৎ আমার সোনার বাংলা, এই গানটাতে কিন্তু সোনার বাংলা শব্দটা ইউজ করা হয়েছে। তো এখানে মূলত বাংলার যে প্রকৃতির সৌন্দর্যটা, হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথ এগুলো আর কি ফুটিয়ে তুলেছে। বাংলার সৌন্দর্যটাই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের মূল আর কি বিষয়। সেটা বলতেছে যে সোনার বাংলা, বিশ্বকবির সোনার বাংলা।
তার লেখা আমার আমার সোনার বাংলা সেই জাতীয় সঙ্গীত থেকে এটার কি উদ্ভব হচ্ছে। তো নজরুলের বাংলাদেশ, এখন বাংলাদেশ ছিল একটা কবিতা, হ্যাঁ বাংলাদেশ নামে এর একটা কাজী নজরুল, নজরুল তো কাজী নজরুল ইসলামকে বোঝাচ্ছে। তো কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ। আর কাজী নজরুল ইসলামকে তো আমরা জানি তিনি হচ্ছে বিদ্রোহী কবি, অর্থাৎ তিনি হচ্ছে বাংলা মানে অন্যায় অত্যাচার সহ্য করতে পারে না, তিনি হচ্ছে স্বাধীনতা এবং সাম্য বিশ্বাসী। হ্যাঁ, তিনি এই যে এগুলোর বিপক্ষে, অর্থাৎ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি যে তিনি মানে কবিতার মাধ্যমে তিনি এগুলোর প্রতিবাদ করেন। হ্যাঁ, তো ধরো এখানে বলতেছে যে আমরা এই যে তার লেখা কবিতা সঙ্গীত প্রবন্ধে বাংলা আর বাঙালির মুক্তির কথা সর্বদাই এটাই প্রকাশিত হয় বারবার। মহান এই আমাদের যে মুক্তিযুদ্ধ নজরুলের এই উদ্দীপনামূলক যে লেখাগুলো রয়েছে, অর্থাৎ আমরা যেগুলোর মাধ্যমে আমরা এই যে তার লেখা, তার প্রত্যেকটা লেখায় কিন্তু বিদ্রোহী টাইপের, অর্থাৎ তিনি মুক্তির জন্য সবকিছু মুক্তির জন্য, এবং হচ্ছে তিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদমূলক উদ্দীপনামূলক কবিতা, গান, কাব্য, এগুলো প্রবন্ধ এগুলো রচনা করেন। তো এগুলো ছিল সেই মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালির অন্তহীন প্রেরণার উৎস। হ্যাঁ, তারপর বলছে যে রূপের জীবনানন্দের রূপসী বাংলা। আচ্ছা, রূপসী বাংলা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, আর জীবনানন্দ দাশ, আমরা আরেকজন আছে তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। তিনি কি করেন, তিনি হচ্ছে বাংলার সৌন্দর্য, প্রকৃতি এসব বিষয় আর কি বেশি লেখালেখি করে। তো জীবনানন্দ দাশের এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে কি করে, তিনি বাংলার সৌন্দর্য, প্রকৃতি এগুলো বিষয় আর কি, রূপ চিরায়িত যে সৌন্দর্য, মহিমা এগুলো সব আর কি এখানে রূপসী বাংলা কাব্যগ্রন্থে প্রকাশ হয়। তো এই জন্য বলতেছে বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা। তারপর রূপসী বাংলা, তারপর বলছে রূপের যে তার নাইক্য শেষ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রূপের সৌন্দর্যের কোনো শেষ নাই। জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাব, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূব আকাশে। পূব মানে হচ্ছে পূর্ব, পূর্বে আবার দিনমণি। আচ্ছা, এখানে বলতেছে যে জয় বাংলা, জয় বাংলাটা কি, জয় বাংলা কি আমরা কি যে একটা অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় প্রচলিত খুব প্রকম্পিত একটা স্লোগান। হ্যাঁ, মানে ওই সময় জয় বাংলা এটা খুব বড় ধরনের একটা স্লোগান ছিল। তো এটা আর কি বেশিরভাগ প্রেরণার উৎস কিন্তু এটাই ছিল, জয় বাংলা। তো এখন জয় বাংলা এই ধ্বনির মাধ্যমে তারা হচ্ছে সকল পাকিস্তানের বিরোধী সকল সংগ্রাম আন্দোলনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতো। হ্যাঁ, তো এই যে মুক্তিযুদ্ধের সময় তখন এই ধ্বনিটা, অর্থাৎ জয় বাংলা ধ্বনিটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। জয় বাংলা কিভাবে ইউজ করা হয়, আর বলা হচ্ছে যে জয় সুনিশ্চিত মানে অবশ্যম্ভাবী, মানে জয় হতেই হবে এমন একটা বিষয় দ্বিধাহীন চিত্তে জয় বাংলা মুক্তিযোদ্ধারা এটা ইউজ করতো। জয় বাংলা বলতে মনে রে আমার এখনো কেন ভাব, আমার হারানো বাংলাকে আবার তো ফিরবো, অর্থাৎ ওই যে পরাধীনতার কারণে এখন হারানো বাংলা বলতে আমরা কি বুঝি, হারানো বাংলা, ধরো হারানো বাংলা হচ্ছে আমাদের 1947 সালে কি হয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মানে হচ্ছে দুইটা জাতি বিভক্ত হয়ে যায় 1947 সালে। হ্যাঁ, ভারত পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখন কি হয়, পাকিস্তান ওই সে ব্রিটিশ আমলে 1947 সালে কি হয়, বেশিরভাগ মুসলিমরা চলে যায় পাকিস্তানের দিকে আর হিন্দুরা চলে যায় ভারতের দিকে। এখন বাংলার মানে বাংলাদেশের যে বাঙালিগুলো ছিল, বাংলাদেশ পার্টের যে বাঙালি, সে বাঙালি বেশিরভাগ মুসলমানরা চলে যায়, বাঙালি অংশে বাঙালিদের মধ্যে মুসলমানরা বেশিরভাগ চলে যায় পাকিস্তানে, আর হচ্ছে হিন্দুরা বেশি চলে যায় ভারতের দিকে। তো এখন কি হয়, ও এখন বাঙালিরা ভেবেছিল যে যদি পাকিস্তানের দিকে যাওয়া যায় তাহলে পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের মঙ্গল হবে, কারণ হচ্ছে যদি ধর্ম এক থাকে তাহলে ধর্মের দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে বাঙালি মুসলমানদের অনেক উপকার হবে। কিন্তু তারা দেখে কি 23 বছর ধরে, এই 23টা বছর ধরে যে নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে বাঙালিরা, অর্থাৎ পাকিস্তানিরা দিনে দিনে কি করছিল, তাদের সকল ধরনের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। শুধুমাত্র যে অর্থনৈতিক দিক দিয়ে করছে তা না, সাংস্কৃতিক দিক ছাড়াও আরো অনেক দিক, রাজনৈতিক দিক, প্রশাসনিক দিক, সব দিক থেকে তারা নিজেদের অধিকার অর্থাৎ নিজের স্বার্থটা বেশি দেখে বাঙালিদেরকে সব দিক থেকে যেন মানে খুব ক্ষতিগ্রস্ত করছিল। হ্যাঁ,
ও বলতেছে যে সেই হারানো বাংলা, আমরা যে স্বাধীন সৌন্দর্য, খুব এই স্বাধীন বাংলাটা ছিল, আমরা যেখানে থাকতাম মুক্তভাবে স্বাধীনভাবে, সেই স্বাধীন বাংলাটা ফিরে পাবো কিনা সেটা বলতেছে, যে হারানো বাংলাকে আবার আবার তো ফিরে পাবো, মানে আবার সেই পরাধীনতা শৃঙ্খলকে মুক্ত হয়ে, শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনতার দিকে অগ্রসর হওয়ার কথা বলা হচ্ছে। তো অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। এখন দেখো বলে না যে যদি অন্ধকার হয় তাহলে কিন্তু সূর্যের আলো পাওয়া যায়, এখন রাত হলেই কিন্তু দিন আসে। হ্যাঁ, এখন রাত বলতে কি বোঝাচ্ছে আর দিন বলতে কি বোঝাচ্ছে? রাত বলতে বোঝাচ্ছে ধরো খুব বিপদগ্রস্ত সময় আর খুব খারাপ সময় যাচ্ছে যায়। হ্যাঁ, তো রাত বলতে খারাপ সময়কে বোঝানো হয়, ধরো বলা যে দিনের পরে মানে রাতের পরেই কিন্তু দিন আসে, মানে খারাপ সময়ের পরেই এক না এক সময় কিন্তু ভালো সময় আসেই। হ্যাঁ, তো ভালো সময়কে দিন হিসেবে বলা হচ্ছে, বলতেছে অন্ধকারে পূর্ব আকাশে, পূব মানে পূর্ব, অন্ধকারে এই অন্ধকারচ্ছন্ন সময়টাতে, অর্থাৎ এই খারাপ সময়টাতে কি হবে, পূর্ব আকাশে খারাপ সময়টা আমরা বাঙালিরা পার করব এবং আমরা স্বাধীন করব আমাদের দেশকে, এবং এভাবে আমাদের পূর্ব আকাশে আবার সেই সূর্য উঠবে, আবার সে আমরা ভালো সময় আমাদের মুক্ত বাংলাদেশ অর্থাৎ মুক্ত বাংলা এবং স্বাধীন বাংলা ফিরে পাবো। তো এটা ছিল আমাদের শোনো একটি মুজিবের থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। তো আজকে আমি এটা বুঝিয়ে দিলাম পুরো কবিতাটি। যদি তোমরা এর মধ্যে কোনোটা না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকে আমাদের এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম।